তো আজকে আমরা প্রবাবিলিটি নিয়ে আলোচনা করব। তো প্রবাবিলিটি তোমরা অলরেডি ক্লাস 11-এ করে এসছো। তো ক্লাস 11-এর বেসিক্সগুলো নিয়ে আমি আলোচনা করছি না। প্রথমেই আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। কন্ডিশনাল প্রবাবিলিটি জিনিসটা কি আমাদের জানতে হবে। কন্ডিশনাল প্রবাবিলিটি, তো কন্ডিশনাল প্রবাবিলিটি যখন আমরা পড়ছি, কন্ডিশনাল এই কথাটার উপরে নিশ্চয়ই জোর আছে। তো কন্ডিশনাল প্রবাবিলিটি জানতে গেলে প্রথমে আমরা দুটো ছবি আঁকি। দেখো, ফার্স্টে আমি একটা ইউনিভার্সাল সেট ড্র করলাম। এই ইউনিভার্সাল সেটের মধ্যে আমি একটা এ সেট ডিফাইন করলাম, এটা এ সেট। আর একটা সেট ডিফাইন করলাম, সেটা হলো বি সেট। তাহলে এ সেট এটা, আর এটা হচ্ছে বি সেট। তাহলে এদের মধ্যে ইন্টারসেকশন পোরশন কোনটা? এটা। তো কন্ডিশনাল প্রবাবিলিটিটা হচ্ছে, ধরো পি অফ এ আপন বি, আমরা এইভাবে লেখাটা শিখবো, বলতে শিখবো পি অফ এ আপন বি। পি অফ এ আপন বি বলতে বোঝাচ্ছে যে বি ইভেন্টটা অলরেডি অকার্ড, তার মধ্যে থেকে আমার এ কে খুঁজে নিতে হবে। বি অলরেডি অকার্ড, সেখান থেকে আমার এ গুলোকে খুঁজে বার করতে হবে। পি অফ এ আপন বি বলতে বোঝাচ্ছে বি অলরেডি অকার্ড, সেইখান থেকে আমাকে এটা খুঁজে নিতে হবে। তার মানে পি অফ এ আপন বি মানে আমরা বলতে পারি পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি। তো এইটা তো গেল পি অফ এ আপন বি জিনিসটা কি, কিন্তু এটা এলো কি করে সেটা আমাদের জানতে হবে। তো এটা জানতে গেলে ফার্স্টে আমি বলি, এই যে এটা একটা ইউনিভার্সাল সেট, সাপোজ এস দিলাম। নাম্বার অফ ইউনিভার্সাল সেট n অফ s ইজ ইকুয়াল টু, আমি দিলাম মনে করো p। এই সেটটার বা p তো আমরা ইউজ করছি, p না দিয়ে আমি বললাম x। n অফ s, s হচ্ছে পুরো ইউনিভার্সাল সেটটা, ঠিক আছে? এই ইউনিভার্সাল সেটের টোটাল নাম্বারটা কত? x। a সেট মানে এই যে এটা a সেট, n অফ a ডিফাইন করলাম এর নাম্বারটা y দিয়ে, আর n অফ b ডিফাইন করলাম z দিয়ে। তো p অফ a আপন b কন্ডিশনাল প্রবাবিলিটি যখন আমরা শিখছি তখন ভালো করে আমাদের বুঝতে হবে p অফ a আপন b বলতে বোঝাচ্ছে যে b ইভেন্টটা অলরেডি অকার্ড, সেখান থেকে আমি a এর ইভেন্টগুলোকে নিচ্ছি। কি রকম? যদি আমরা ছবিটা ভালো করে দেখি, p অফ a আপন b বলতে আমরা ডিফাইন করছি এই জায়গাটা, যেটা কি না b অলরেডি অকার্ড। তাহলে বি অলরেডি অকার্ড মানে কোন পোরশনটা বোঝাচ্ছে বলো? এই লাল সেট দিয়ে যেটা করছি এটা বোঝাচ্ছে। এইখান থেকে আমাকে কোন জায়গাটা নিতে হবে, যেটা এর ফেভারেবল ইভেন্ট গুলো, যেটা কিনা এর মধ্যে আছে। তাহলে এর ফেভারেবল ইভেন্ট কোনগুলো? যেটা বি এর মধ্যে আছে, সেটা তো আমরা পাচ্ছি এইটা। দেখো, তাহলে এই জায়গাটার পার্টিকুলার এই জায়গাটার এলিমেন্ট যেটা আমরা বলছি n অফ a ইন্টারসেকশন b, সেটা মনে করো স্মল a দিলাম। তাহলে এই পোরশনটা n অফ a ইন্টারসেকশন b কে আমরা কি দিলাম? স্মল a দিলাম। তাহলে p অফ a আপন b, p অফ a আপন b বলতে বোঝাচ্ছে যে b অলরেডি অকার্ড। তাহলে টোটাল b এর এলিমেন্ট কত? z। সেইখান থেকে কাকে নিচ্ছি? এর এলিমেন্ট গুলো যেটা কিনা বি এর মধ্যে প্রেজেন্ট রয়েছে। তার মানে আমরা অ্যাকচুয়ালি নিচ্ছি a ইন্টারসেকশন b কে। a ইন্টারসেকশন b মানে কত? a। নাম্বার অফ a ইন্টারসেকশন b আমরা কি ধরেছি? a। আচ্ছা, এইবার যদি আমরা নিউমারেটর আর ডিনোমিনেটর কে যদি আমরা মনে করো টোটাল নাম্বার দিয়ে ডিভাইড করে দিই, a বাই x ইজ ইকুয়াল বাই z বাই x। তাহলে a বাই x বলতে কি বোঝাচ্ছে? a বাই x বলতে কি বোঝাচ্ছে? প্রবাবিলিটি অফ
পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে এ বাই এক্স বাই জেড বাই এক্স। জেড বলতে কি বোঝাচ্ছে, জেড হচ্ছিল কি এন অফ বি, তার মানে বি এর যে নাম্বার ছিল, নাম্বার অফ এলিমেন্টস অফ দা সেট বি, সেটার এলিমেন্ট কি ছিল জেড, জেড বাই টোটাল, তার মানে পি অফ বি বোঝালো। তার মানে পি অফ এ আপন বি বলতে কি বোঝাচ্ছে, পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি। সিমিলারলি আমি যদি বলি পি অফ বি আপন এ, এইটা যদি আমরা ছবিটা আঁকি তাহলে কি দেখবো, দেখো এটা ছিল এ আর এটা ছিল বি। তাহলে পি অফ বি আপন এ বলতে আমরা বুঝবো যে এ ইভেন্টটা অলরেডি অকার্ড, এ ইভেন্টটা অলরেডি অকার্ড, সেখান থেকে বি এর ইভেন্ট গুলো যেটা কিনা এর মধ্যে রয়েছে, তার মানে এর ইভেন্ট অলরেডি অকার্ড, তার মানে এর ইভেন্ট অলরেডি অকার্ড মানে কোনটা বোঝাচ্ছে, এই পুরো সেটটাকে বোঝাচ্ছে। সেখান থেকে কোন এলিমেন্ট গুলো নেবো, যেটা কিনা বি এর মধ্যেও আছে এবং এ এর মধ্যেও আছে, তার মানে এই পোরশনটা নিচ্ছি। তাহলে আমরা পি অফ বি আপন এ বলতে কি বোঝাচ্ছে, এই যে এই পোরশনটা দ্যাট ইজ ইন্টারসেকশন পোরশনটার এলিমেন্ট কত, এন অফ এ ইন্টারসেকশন বি এলিমেন্ট কত এ বাই কার মধ্যে থেকে নিচ্ছি, এটা কার মধ্যে থেকে নিচ্ছি বলো তোমরা, পি অফ বি আপন এ, এর এলিমেন্ট গুলো থেকে নিচ্ছি, তার মানে এইটা বাই টোটাল এলিমেন্ট অফ এ, টোটাল এলিমেন্ট অফ এ কত ধরেছি y। সিমিলার ওয়েতে আমি যদি নিউমারেটর আর ডিনোমিনেটরকে যদি x দিয়ে ডিভাইড করে দিই, a বাই x বাই y বাই x, a বাই x মানে আমরা জেনে এসেছি কত, p অফ a ইন্টারসেকশন b, আর y বাই x মানে আমরা জেনে এসেছি কত, y বাই x, y বাই x মানে হচ্ছে কি p অফ a। তাহলে আমরা কি শিখলাম, p অফ a আপন b এন্ড p অফ b আপন a শিখলাম। তার মানে p অফ a আপন b বলতে বোঝাচ্ছে যে b ইভেন্টটা অলরেডি অকার্ড, সেখান থেকে আমি এর এলিমেন্ট গুলো চুজ করলাম যেটা b এর মধ্যে রয়েছে। আর p অফ b আপন a মানে বলতে বোঝাচ্ছে আমি a এর সেই এলিমেন্ট গুলো নিলাম, আমি a অলরেডি অকার্ড, তার মানে এর এলিমেন্ট গুলো থেকে কোন এলিমেন্ট গুলো আমি পার্টিকুলার নিলাম যেটা কিনা b এর মধ্যেও আছে, তার মানে আমি এই পোরশনটুকু নিলাম কার মধ্যে থেকে, এই পুরো এটা থেকে। তার মানে a বাই y ছিল এইটুকু এলিমেন্টের নাম্বার অফ এলিমেন্টস প্রেজেন্ট ইন বোথ b এন্ড a, কত ধরেছিলাম a ইন্টারসেকশন b a, তার মানে এই নাম্বারটা হচ্ছে a বাই p অফ এই সরি n অফ a, n অফ a কত এলিমেন্ট ধরেছিলাম y, x দিয়ে বোথ মানে নিউমারেটর ডিনোমিনেটরকে ডিভাইড করে দিলাম, তাহলে কি পেয়ে গেলাম p অফ a ইন্টারসেকশন b বাই p অফ a। তো এটাই হলো কন্ডিশনাল প্রবাবিলিটি। এই থিওরেমটা ভালো করে বুঝে আমাদের আরো একটা থিওরেম করতে হবে। আচ্ছা, নেক্সট থিওরেমে যাওয়ার আগে আমরা প্রথমে একটু দুটো অঙ্ক করে নিই, তাহলে তোমাদের আইডিয়াটা মনে হয় আরো ভালো হয়ে যাবে। ফার্স্টে দেখো একটা অঙ্ক আমি লিখে রাখলাম, a couple has two children, find the probability that both are boys if it is known that older child is a boy। তাহলে প্রথমে আমাকে বুঝে নিতে হবে কোন ইভেন্টটা অলরেডি অকার করছে। তাহলে হচ্ছে a couple has two children, তাহলে দুটো চিলড্রেন রয়েছে, both are boys আমাকে বার করতে হবে, provided the condition যেটা আমরা অলরেডি জানি যে p অফ a আপন b বলতে বোঝায় b অলরেডি অকার করছে, সেখান থেকে a কে আমরা চুজ করছি। তার মানে এখানে অলরেডি অকার করছে কোন ইভেন্টটা, এখানে অলরেডি অকার করছে এই older child is a boy, এই ইভেন্টটা অলরেডি অকার, সেইখান থেকে আমাকে both are boys বার করতে হবে। তো ফার্স্টে আমরা দেখি এই যে প্রবাবিলিটিটা টোটাল নাম্বার অফ স্যাম্পল স্পেস কি,
মানে ইউনিভার্সাল সেটটা আমরা যদি বার করি সেটা কি হবে, তাহলে দুটো চিলড্রেন রয়েছে, তাহলে কি হতে পারে, বয় বয় হতে পারে, বয় গার্লস হতে পারে, গার্ল বয় হতে পারে, গার্ল গার্ল হতে পারে, এই কন্ডিশন। তো ফার্স্টে বলছে, আচ্ছা এটা হচ্ছে আমরা জানলাম যে এটা ইউনিভার্সাল সেট, তাহলে n অফ s আমরা কত পেলাম, 4। আচ্ছা এই ইভেন্টটা আমি ধরলাম বোথ আর বয়েজ, তাহলে এই ইভেন্টটা বোথ আর বয়েজ কটা আছে, একটাই রয়েছে, তাহলে n অফ a ইজ ইকুয়াল টু কত পেলাম, n অফ a ইজ ইকুয়াল টু 1 পেলাম। এইবার আমরা দেখতে যাই যে ইফ ইট ইজ নোন দ্যাট older child is a boy, older child মানে এখানে কোনগুলো তুমি নিতে পারবে বল, এইটা নিতে পারবে, এইটা নিতে পারবে, আর কিছু নিতে পারবে, পারবে না, তাহলে older child is a boy, older child is a boy বলে দিয়েছে, তার মানে n of b is equal to older child boy মানে আগে বয় রয়েছে তারপর মেয়ে হয়েছে, আর প্রথমে এইটা যদি বলো এটা কেন হলো না, এখানে তো আগে মেয়ে হয়েছে তারপর ছেলে হয়েছে, তো তার জন্য আমরা n of a is equal to কি পেলাম, 1 পেলাম, আর b সেটটা আমরা কি লিখলাম, b সেটটা কি পাবো, bb, আর কি পাবো, bg পাবো। তাহলে আমরা দেখে নিই p of a কত, p of a কত পেলাম, 1/4। আচ্ছা p of, এইটা করার আগে আর একটা জিনিস আমরা করে নিই, a ইন্টারসেকশন b কত হলো, a ইন্টারসেকশন b মানে হলো bb, তাহলে আমরা p of a ইন্টারসেকশন b কত পেয়ে গেলাম, 1/4 পেয়ে গেলাম, আর p of b কত পেয়েছি, n of b কত, n of b পেয়েছি 2, তাহলে p of b কত হবে, 2/4, that is half। তাহলে আমাদের বার করতে কি হবে, p of a upon b, কেন p of a upon b, বলেছে older child is a boy, তাহলে older child is a boy, তাহলে এই জিনিসটা আমাদের অলরেডি হ্যাপেন, b অলরেডি অকার্স, সেইখান থেকে আমাদের কি নিতে হলো, a কে চুজ করতে হলো, এটা কি বোথ আর বয়েজ, তাহলে অলরেডি অকার্স কোনটা ছিল, b টা, যে older child is a boy, তাহলে older child এখানেও বয় রয়েছে, প্রথমে ছেলে রয়েছে, এখানেও ছেলে রয়েছে, তাহলে এইখান থেকে আমি কি চুজ করলাম, যে বোথ আর বয়েজ, তার মানে এটা চুজ করলাম, তো a ইন্টারসেকশন b, এইটার ইন্টারসেকশন bb হয়ে গেল, দ্যাট ইজ p of a upon b, মানে শিখলাম আমরা p of b, তাহলে p of a ইন্টারসেকশন b এর কত পেয়েছি, 1/4, p of b কত পেয়েছি, 1/2, that is 1/4 by 2/1 is equal to 1/2। তো আশা করি এটা বুঝতে পারলে তোমরা। এরপর আমরা সেকেন্ড অঙ্কটায় আসি। কি বলেছে দেখো, a coin is tossed then a die is thrown, মানে দুটো ইভেন্টই সাইমালটেনিয়াসলি অকার করছে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ অবটেইনিং এ 6 given that head comes up। ফার্স্টে বলো এর ইউনিভার্সাল সেটটা কি হবে, এসটা কি হবে, একটা কয়েনকে টস করা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে একটা ডাইকেও টস করা হচ্ছে, তাহলে টোটাল নাম্বার অফ, মানে প্রথমে আমরা ইউনিভার্সাল সেটটা বার করে নিই, তাহলে কি হবে, head 1, head 2, head 3, head 4, head 5, head 6, আবার একই রকম tail 1, tail 2 ডট ডট tail 6। এটা হচ্ছে আমার টোটাল নাম্বার অফ
ইউনিভার্সাল সেট কত হলো? এর ছটা নাম্বার অফ ইউনিভার্সাল সেট, টোটাল নাম্বার অফ এলিমেন্টস ইন দা ইউনিভার্সাল সেট কত হলো? 12। এইবার আমরা কি পেলাম? বলেছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ অবটেনিং এ 6 given that head comes up. অবটেনিং এ 6 কোনটা আগে অলরেডি অকার করছে, given that a head comes up, তার মানে হেড পড়েছে, এই ইভেন্টটা অলরেডি অকার। তার মানে বি ইভেন্টটা যেটাকে আমরা অলরেডি অকার বলছি, সেই ইভেন্টটা কি লিখি? হেড পড়েছে কোনটা? হেড 1, হেড 2, হেড 3, head 4, head 5 and head 6. This is B. So n of B is equal to 6. এবার আমরা আসি A টাকে। A কি বলেছে? Find the probability of obtaining a 6. একটা 6 পেতে হবে। তাহলে obtaining a 6, তাহলে A is equal to কি? obtaining a 6 কটা আছে? এটা তাহলে h, 6, t, 6। কিন্তু আমাদের এই দুটোর মধ্যে ইন্টারসেকশন পোরশন কোনটা? এই ইন্টারসেকশন b কোনটা? h, 6 টা। তাহলে এটার মধ্যে কি আসবে? h, 6 এলো। তাহলে n of a কত? n of a হলো 2, n of a ইন্টারসেকশন b কত বেরিয়েছে? 1। কি বার করতে হবে? p of a upon b, মানে b ইভেন্ট গুলো অলরেডি অকার, a upon b ফ্যাক্টটা কি? b অলরেডি অকার, সেইখান থেকে আমাকে a এর ইভেন্ট গুলো চুজ করতে হবে। b এর ইভেন্ট গুলো অলরেডি অকার, সেখান থেকে এর এলিমেন্ট গুলো চুজ করতে হবে। মানে এর সেই এলিমেন্ট গুলোই তুমি নিতে পারবে যেটা কিনা বি এর মধ্যে আছে। এটা বলতে তাই বোঝাচ্ছে, পি অফ এ আপন বি বলতে বোঝাচ্ছে বি এর সেট থেকে এর যে এলিমেন্ট গুলো অকার করছে, মানে বি এর সেটের মধ্যে এর যে এলিমেন্ট গুলো অকার করছে সেটাই হচ্ছে পি অফ এ আপন বি। দ্যাট ইজ কি বললাম? পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি কত হবে? বলো 1 বাই টোটাল কত? টোটাল ইউনিভার্সাল সেটটা কত? 12। 1 বাই 12 বাই পি অফ বি কত? 6। 6 বাই 12, দ্যাট ইজ 1 বাই 6। আশা করি কন্ডিশনাল প্রবাবিলিটিটা তোমরা বুঝতে পারলে। এবার আমরা টোটাল প্রবাবিলিটি নিয়ে আলোচনা করব। টোটাল প্রবাবিলিটি, দেখো এইবার যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ল অফ টোটাল প্রবাবিলিটি। তো ব্যাপারটা কি আমরা দেখি। ফার্স্ট একটা ডায়াগ্রাম আমি আঁকি। ধরো এটা একটা ইউনিভার্সাল সেট S, এটা একটা ইউনিভার্সাল সেট S। তো এই সেটটাকে আমরা কতগুলো মিউচুয়ালি, একটা টার্ম বলছি, মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সহস্টিভ, এই টার্মটা তোমরা ক্লাস 11 এ অলরেডি জেনে এসছো। মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সহস্টিভ মানে এটা কি? দেখো ব্যাপারটা আর কিছুই নয়, আমি ধরো এরকম চারটে সেট নিলাম, E1, E2, E3, E4, E5। মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সহস্টিভ ইভেন্টটা মানে হচ্ছে যে এই যে এস টোটাল যে ইউনিভার্সাল সেটটা ছিল, সেই এসটা মানে E1 ইউনিয়ন E2 ইউনিয়ন E3 ইউনিয়ন E4 ইউনিয়ন E5 and
EI intersection EJ is equal to null set, মানে all the sets are disjoint set। তার মানে আমি বলতে চাইছি EI intersection EJ মানে E1 intersection E2 null set, similarly E2 intersection E3 null set, মানে এরা প্রত্যেকটা সেটই হচ্ছে ডিসজয়েন্ট সেট। তাহলে ল অফ টোটাল প্রবাবিলিটি জানতে গেলে আগে যে বেসিক জিনিসটা জানতে হবে সেটা হলো আমি প্রথমে একটা ইউনিভার্সাল সেট S নিলাম, ওই S টাকে আমি 1 2 3 4 5 পাঁচটা ডিসজয়েন্ট সেটে ডিভাইড করলাম। এই ডিসজয়েন্ট সেটগুলো কি রকম ভাবে রয়েছে? মিউচুয়ালি এক্সক্লুসিভ এন্ড এক্সহস্টিভ। কেন? এই ডিসজয়েন্ট সেটগুলো প্রত্যেকটাকে ইউনিয়ন করলে আমরা কি টোটাল ইউনিভার্সাল সেটটা পাচ্ছি, এর জন্য আমরা বললাম মিউচুয়ালি এক্সক্লুসিভ এন্ড এক্সহস্টিভ। এইবার এর মধ্যে থেকে আমি একটা ইভেন্ট চুজ করলাম, এই টোটালটার মধ্যে থেকে আমি একটা ইভেন্ট চুজ করলাম যেটাকে নাম দিলাম আমরা এ। তাহলে এই এ ইভেন্টটা চুজ করলাম এবং এই এ ইভেন্টটা কার সঙ্গে রয়েছে? এ ইভেন্টটা এ ইন্টারসেকশন E1, মানে এই ইভেন্টটা E1 এর সঙ্গেও রয়েছে, এই ইভেন্টটা E2 এর সঙ্গেও রয়েছে, E3 এর সঙ্গে রয়েছে, E4 এর সঙ্গে রয়েছে, E5 এর সঙ্গে রয়েছে। তো কিরকম ভাবে আমি লিখছি দেখো, এই এ পুরো সেটটাকে, এই এ এটা যদি পুরো সেট হয়, এটাকে আমরা কি লিখতে পারছি? এ ইন্টারসেকশন E1, মানে এই পোরশনটা হলো ইউনিয়ন এ ইন্টারসেকশন E2 লিখতে পারি, আবার ইউনিয়ন E3 ইউনিয়ন E4 ইউনিয়ন, এটা আমরা লিখতে পারি। তো এই এ সেটটা যদি আমরা এর প্রবাবিলিটি করি P অফ A করি, তাহলে অ্যাডিশন থিওরেম অনুযায়ী প্রবাবিলিটি অ্যাডিশন অন প্রবাবিলিটি যেটা আমরা শিখে এসেছি ক্লাস 11 এ, সেটা অনুযায়ী আমরা কি লিখতে পারি? P অফ A ইন্টারসেকশন E1 ইউনিয়ন যখনই রয়েছে এখানে P অফ A ইন্টারসেকশন E2 প্লাস P অফ A ইন্টারসেকশন E3 প্লাস P অফ A ইন্টারসেকশন E4 প্লাস P অফ A ইন্টারসেকশন E5। এটা আমরা লিখতে পারি কারণ আমরা দেখে নিয়েছি A ইন্টারসেকশন E1 A ইন্টারসেকশন E2 এরা প্রত্যেকটা ডিসজয়েন্ট সাবসেট, প্রত্যেকটা ডিসজয়েন্ট, এটা 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 এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। তার মানে P অফ A ইজ ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি না পারি না? পারি। এইবার দেখো একটা সুন্দর জিনিস বলি, যেটা অলরেডি আমি কিছুক্ষণ আগেই তোমাদের বললাম, সেটা হচ্ছে কি P অফ সাপোজ A আপন B, P অফ A আপন B মানে আমরা কি শিখেছি? P অফ A ইন্টারসেকশন B বাই P অফ B, আর একটু ফাঁক দিয়ে লিখি P অফ B আপন A মানে কি লিখতে পারি? P অফ A ইন্টারসেকশন B বাই P অফ A লিখতে পারি। তো এখান থেকে আমরা P অফ A ইন্টারসেকশন B কে কি লিখতে পারি? P অফ B ইনটু P অফ A আপন B, আবার সিমিলারলি এখান থেকে আমরা কি লিখতে পারি? P অফ A ইন্টারসেকশন B মানে P অফ A ইনটু P অফ B আপন A। তার মানে আমরা P অফ A ইন্টারসেকশন B কে দুটো ভাবে লিখতে পারি, এই একটা, এই একটা, এইটা আর এটা, এই দুই ভাবে আমরা লিখতে পারি। তো যদি আমরা P অফ A ইন্টারসেকশন E1, P অফ A ইন্টারসেকশন E1, তাহলে এই পলিসি থেকে বা এই থিওরেম থেকে P অফ A ইন্টারসেকশন E1 কে আমরা কি রকম ভাবে লিখতে পারি বলো? P অফ
E1 into P of E1 into P of A ইন্টারসেকশন E1। তোমার যদি মনে হয় এই জায়গাটায় বসালে সুবিধা হবে, দেখো P of A ইন্টারসেকশন E1 আমি যদি এইভাবে কম্পেয়ার করি, P of A ইন্টারসেকশন E1 যদি আমি এইটায় বসাই তাহলে কি হবে, P of E1 কি লিখেছি, P of B into P of A by B ছিল, তার মানে এখানে কি লিখবো, P of A upon E1। এটা আমরা লিখতে পারি P of A intersection E1 কে আমরা কি লিখতে পারি, P of E1 into P of A upon E1। তো আমি যদি এইটাকে এখানে বসাই, P of A upon E1 কে যদি আমি এইটায় বসাই তাহলে কি লিখতে পারবো, P of E1 into P of A by E1। সিমিলারলি এটা কি লিখতে পারবো, P of E2 into P of A upon E2 dot dot last টার্মটা লিখে দিই, P of E5 into P of A upon E5। এটা আমরা লিখতে পারি। তাহলে এই যে P of A কে আমরা এইভাবে এক্সপ্রেস করলাম, টোটাল প্রবাবিলিটি, ল অফ টোটাল প্রবাবিলিটি বলছে, আমরা তো এখানে E1 E2 E3 E4 E5 পাঁচটা নিয়েছি, তাহলে যদি আমরা এরকম nth সাবসেটে ডিভাইড করে দিই, nth ডিসজয়েন্ট সাবসেটে আমরা যদি ডিভাইড করে দিই তাহলে টোটাল প্রবাবিলিটি রুলসটা হচ্ছে P of A is equal to P of E1 into P of A by E1 plus P of E2 into P of A upon E2 dot dot লাস্টে কি হবে, P of En into P of A upon En। This is the law of total probability। তো আরেকটা জিনিস এখানে ক্লিয়ার করি, ভালো করে দেখো যে এই যে আমরা লিখছি P of A upon E1, P of A upon E1 বলতে কি বোঝাচ্ছে, এই জায়গাটা তোমাদের একটু জেনে নেওয়া দরকার, কারণ কন্ডিশনাল প্রবাবিলিটি আমরা এইমাত্র শিখলাম। P of A upon E1 বলতে বোঝাচ্ছে E1 already happened, E1 already happened, সেখান থেকে A পোরশনটাকে আমরা নিচ্ছি। তার মানে P of A upon E1 কে যদি A upon E1 কে যদি আমি ডিফাইন করি তাহলে কিরকম ভাবে ডিফাইন করতে পারবো, E1 already happened, এই this is E1 already happened, সেইখান থেকে কোন A গুলোকে নেব, যে পোরশনটা E1 এর মধ্যে রয়েছে। তার মানে P of A upon E1 বলতে এই যে আমরা বার করছি এই পোরশনটার প্রবাবিলিটি কার উপর, মানে এই এলিমেন্ট গুলোকে নিচ্ছি কোথা থেকে, E1 থেকে। তাহলে P of A upon E1 মানে আমরা যদি এখানে যদি আমি লিখতে চাই তাহলে কি লিখতে পারবো, P of A intersection E1 by P of E1, এটা আমরা জেনে এসেছি। তাহলে P of A upon E1 এর কথাটা বোঝা গেল, কেন আমি এটা দুবার করে বলছি একই কথা। দেখো এইদিকে যেটা লিখবো বুঝতে সুবিধা হবে। দেখো আমি যদি এবার উল্টোটা লিখি, P of E1 A, নাও এবার বোঝো এইটা বলতে কি বোঝায়, এইটা বলতে বোঝাচ্ছে দেখো আমি প্রথমে এইটা চুজ করেছিলাম কোথা থেকে, E1 থেকে, আর এইটা হচ্ছে P of E1 upon A বলতে বোঝাচ্ছে A already occurred, মানে আমার
এই এ অলরেডি হকার মানে আমি এইখান থেকে নেব, এইখান থেকে এলিমেন্ট গুলোকে নেব। কার এলিমেন্ট গুলোকে নেব? E1 এর এলিমেন্ট গুলোকে নেব। তার মানে E1 এর এলিমেন্ট এইখান থেকে এতখানি রয়েছে, তো কোন এলিমেন্ট গুলো নেব? যেটা নাকি এর মধ্যে আছে। তার মানে P অফ E1 আপন A যদি আমি বলতে চাই, এই এলিমেন্ট E1 থেকে সেই এলিমেন্ট গুলো নেব। সেই এলিমেন্ট মানে কোনটা? এই এলিমেন্ট গুলো যেটা কোথায় আছে? যেটা A এর মধ্যে আছে। তার মানে P অফ E1 আপন A বলতে কি বোঝায়? P of E1 intersection A by P of A। এটা আমরা ভালো করে বুঝতে পারলাম। তার মানে ডিফারেন্সটা কি? P of E1 A আর P of A upon E1 দুটোর মধ্যে ডিফারেন্সটা তোমরা বুঝতে পেরেছো। টোটাল ল অফ টোটাল প্রবাবিলিটিটা তাহলে আমরা কি শিখলাম? প্রথম থেকে একবার সামারিটা বলে দিই, রুলসটা। একটা এস ইউনিভার্সাল সেট আছে, সেই ইউনিভার্সাল সেটের মধ্যে E1 E2 E3 E4 E5 they are mutually exclusive and exhaustive। মানেটা কি? they are all disjoint and union of this disjoint set we get the total universal set। so E1 union E2 union E3 E4 E5 union করলে আমরা কি পেয়ে গেছিলাম? এস সেটটা পেয়ে গেছিলাম। এইবার আমরা আসলাম যে এমন একটা এ ইভেন্ট নিলাম, এমন একটা ইভেন্ট নিলাম যেটা E1 এর মধ্যে অকার করছে, E2 এর মধ্যে, E3 E4 E5 এর মধ্যে অকার করছে। তাহলে P অফ A কে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি সেটা লিখলাম। P অফ A কে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি? যে এই ইন্টারসেকশন পোরশনটা প্লাস এই ইন্টারসেকশন পোরশনটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা নিয়ে এই যে ইন্টারসেকশন পোরশন গুলোকে ইউনিয়ন করলাম, এই ইন্টারসেকশন পোরশনটাকে আমি কন্ডিশনাল প্রবাবিলিটির সাহায্যে কিভাবে এক্সপ্রেস করব? যখন আমাদের এই P অফ E1 মানে এই ইভেন্টগুলোর E1 E2 E3 E4 E5 এর প্রবাবিলিটি গুলো যখন আমাদের জানা থাকবে, তো E1 এর প্রবাবিলিটি যেহেতু জানা আছে, তাই আমরা টোটাল প্রবাবিলিটিটা E1 দিয়ে যদি আমরা এক্সপ্রেস করতে যাই, তাহলে P অফ A upon E1 P of A কোথায় গেল? এই যে P of A ইন্টারসেকশন E1 কে আমরা কি লিখতে পারলাম? P of E1 into P of A upon E1। P of A ইন্টারসেকশন E2 কে, A ইন্টারসেকশন E2 মানে হচ্ছে এটা A ইন্টারসেকশন E2, এটা A ইন্টারসেকশন E1, এটা A ইন্টারসেকশন E3, A intersection E4 A intersection E5। তাহলে ওইগুলোকে আমরা কিভাবে লিখলাম? P of E2 into P of A upon E2। এই কন্ডিশনাল প্রবাবিলিটির সাহায্যে আমরা এটাকে এক্সপ্রেস করলাম। দিস ইজ দ্য ল অফ টোটাল প্রবাবিলিটি। এটা জানলে বা এটা যদি ক্লিয়ার হয় তোমাদের, এর পরের যে থিওরেমটা বেস থিওরেম একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তো এরপর আমরা বেস থিওরেমে আসি। দেখো নেক্সট বেস থিওরেম যাওয়ার আগে আমরা টোটাল প্রবাবিলিটির একটা অঙ্ক করে নিই। দেওয়া আছে a bag contain 4 red and 3 black balls, another bag contain 2 red and 4 black balls, one bag is selected at random, from the selected bag one ball is drawn, find the probability that the ball drawn is red। তো যদি আমি ছবিটা আঁকি, কন্ডিশনাল প্রবাবিলিটি যদি আমি ছবিটা আঁকি, দুটো ইভেন্ট রয়েছে ব্যাগ 1 এন্ড ব্যাগ 2। তাহলে ধরো এইটা হচ্ছে E1 ইভেন্ট এন্ড এটা হচ্ছে E2 ইভেন্ট। এইটা হচ্ছে টোটাল ইউনিভার্সাল সেটটা হচ্ছে এটা। তো এইবার বলছে আমাদের খুঁজতে হবে একটা ইভেন্ট, ইভেন্ট খুঁজতে হবে। যখন আমরা টোটাল প্রবাবিলিটি করেছিলাম, ছবিটা যদি পাশে একটু এঁকে দিই, কি ছিল একটু ভালো করে খেয়াল করো। এরকম ছিল, এর মধ্যে একটা E1 ইভেন্ট ছিল, সরি এইগুলো E1 E2 E3 E4 চারটে ডিসজয়েন্ট মিউচুয়ালি এক্সক্লুসিভ এন্ড এক্সহস্টিভ ছিল। আর এইটা ছিল এই ইভেন্টটা ছিল, এই টোটাল ইভেন্টটা হচ্ছে A ছিল, তাই তো?
তাহলে ওটার সঙ্গে যদি আমি কম্পেয়ার করি, তাহলে মনে করো আমি এটা ধরে নিলাম এই ইভেন্টটা ধরে নিলাম, ঠিক আছে। এইবার ফার্স্টে যে জিনিসগুলো আমরা জানি সেটা বের করে নিই। পি অফ E1, দুটো ব্যাগ রয়েছে, এটা আর এটা। সাপোজ তোমার কাছে দুটো ব্যাগ রয়েছে, যে কোনো দুটো ব্যাগ থেকে একটা ব্যাগকে চুজ করার প্রবাবিলিটি কত? 1/2। তাহলে পি অফ E1 ইজ ইকুয়াল টু কত? 1/2। সিমিলারলি পি অফ E2 ইজ ইকুয়াল টু কত? 1/2। এইবার এই ইভেন্টটা কি? এই ইভেন্টটা আমরা ডিফাইন করছি that the ball drawn is red। তাহলে এই ইভেন্টটা আমরা ডিফাইন করছি রেড বল। যে বলটা আমরা তুলবো রেড বল, সেটা হচ্ছে এই ইভেন্টটা। তো ফার্স্টে যদি আমরা এই কথাটা লিখি, এটার মানেটা কি বোঝাচ্ছে? তোমরা ধরে নিয়েছো পি অফ আর বাই E1, তোমরা নিশ্চয়ই ধরে ফেলেছো। পি অফ আর বাই E1 বলতে বোঝাচ্ছে কি, E1 থেকে ব্যাগ 1 থেকে আমরা রেড বল তুলছি, মানে E1 অলরেডি হ্যাপেন, সেখান থেকে কি তুলছি? আর তুলছি। তাহলে পি অফ আর আপন E1 মানে E1 থেকে আমরা রেড বল তুলছি। তো E1 এ চলে যাও, E1 এ চলে গেছি। E1 থেকে রেড বল মানে ফার্স্ট ব্যাগ থেকে রেড বল তোলার প্রবাবিলিটিটাকে আমরা কি ডিফাইন করেছি? পি অফ আর আপন E1। তাহলে পি অফ আর আপন E1 মানে রেড বল ফ্রম দা ফার্স্ট ব্যাগ। পি অফ আর আপন E1 মানে E1 অলরেডি হ্যাপেন, সেখান থেকে কি নিচ্ছি? রেড বল নিচ্ছি। তাহলে কি নেব? পি অফ আর আপন E1 মানে কত হচ্ছে বলো? 4/7। আচ্ছা, পি অফ আর আপন E2, পি অফ আর আপন E2 বলতে কি বোঝাচ্ছে? যে E2 সেকেন্ড ব্যাগ থেকে আমরা রেড বল তুলছি। সেকেন্ড ব্যাগ কোনটা? এটা। সেকেন্ড ব্যাগ থেকে রেড বল তোলার প্রবাবিলিটি কত? 2/6, দ্যাট ইজ 1/3। তাহলে এই পোরশনটা প্রবাবিলিটিটা আমরা ফার্স্টে বার করব। এই পোরশনটার প্রবাবিলিটি কি ছিল বলো? পি অফ E1, এই যে এই পোরশনটা কি ছিল? পি অফ E1 ইনটু পি অফ A আপন E1। এখানে A ইভেন্টটা, আচ্ছা এখানে তো আর দিয়ে ডিফাইন করলাম, তাহলে এটা আর লিখে দাও। আর লিখলাম যখন আর আপন E1 আর আপন E2, তার মানে এখানে আরটাকে রেড বল দিয়ে ডিফাইন করে দাও। তার মানে পি অফ E1 ইজ ইকুয়াল টু পি অফ আর আপন E1। তার মানে এই পোরশনটুকু যেটা আমাদের ছিল, এই পোরশনটাকে আমরা কি লিখেছিলাম? ধরো এই পোরশনটাকে আমরা কি লিখেছিলাম, মনে পড়ছে? হ্যাঁ, এই পোরশনটাকে আমরা লিখেছিলাম পি অফ E1 ইন্টারসেকশন A লিখেছিলাম। পি অফ E1 ইন্টারসেকশন A, এটা আমরা তখন লিখেছিলাম। এখান থেকে লেখার পর আমরা কি পেয়েছিলাম? পি অফ E1 ইনটু পি অফ A আপন E1 ছিল। সেই ফর্মটা এখানে আমরা বসালাম, পি অফ E1 ইনটু পি অফ আর আপন E1। তো এইটা যখন আমরা পাচ্ছি, লিখে নিই। পি অফ E1 কত? পি অফ E1 পেয়েছি কত? হাফ। পি অফ আর আপন E1 কত পেয়েছি? 4/7, দ্যাট ইজ 2/7। ঠিক সিমিলার ওয়েতে আমরা যদি এই পোরশনটুকু বার করতে যাই, এই পোরশনটুকু আমরা কি লিখেছিলাম? যদি এখন লিখি পি অফ E2, এটাকে আর দিয়ে ডিফাইন করছি। আর ইজ ইকুয়াল টু রেড বল মানে ফেভারেবল ইভেন্ট, বা এই ইভেন্টটাকে আমরা কি বলছিলাম? আর দিয়ে ডিফাইন করেছি, আগেরটা এ দিয়ে ডিফাইন করেছিলাম। তো E2 ইন্টারসেকশন আর, তার মানে কি? পি অফ E2 ইনটু পি অফ আর আপন E2, পি অফ আর আপন E2। তার মানে পি অফ E2 কত পেয়েছি বলো? পি অফ E2 হচ্ছে হাফ ইনটু আর আপন E2।
r upon e2 মানে হচ্ছে 1/3, that is 1/6। তো আমার কি বার করতে বলেছে? p of r বার করতে বলেছে, তাই না? এই পোরশনটা বার করতে বলেছে। ল অফ প্রবাবিলিটি যখন শিখিয়েছিলাম p of a কি করে বার করেছিলাম? নিশ্চয়ই মনে পড়ছে p of a কি করে বার করেছিলাম? এই সমস্তগুলো গুণ p of e1 into p of a upon e2 a upon e1 plus p of e2 into p of a upon e2 plus dot dot last টার্মটা লিখেছিলাম p of en a upon en, এটা লিখেছিলাম। ঠিক সিমিলারলি আমরা যদি এখানে লিখি p of r কি লিখবো? p of e1 into p of r upon e1 plus p of e2 into p of r upon e2। এর ভ্যালুটা আমরা অলরেডি বার করেছি, কত? 2/7 প্লাস এটা কত পেয়েছি? 1/6। এটাই নিজেরা ক্যালকুলেশন করে নেবে। তো এই গেল একটা টোটাল প্রবাবিলিটি, ল অফ টোটাল প্রবাবিলিটির একটা অ্যাপ্লিকেশন গেল। এরপর আমরা বেস থিওরেমে আসছি। এবার আমরা আসছি বেস থিওরেম। বেস থিওরেম নিয়ে অনেকের একটু ভীতি থাকে। তো তোমরা যদি টোটাল লস অফ টোটাল প্রবাবিলিটি আর কন্ডিশনাল প্রবাবিলিটিটা যদি ঠিকঠাক বুঝতে পারো, বেস থিওরেম খুব ইজি লাগবে। পরীক্ষা হলে গিয়ে তোমরা এক্সপেক্ট করবে যেন বেস থিওরেম একটা অ্যাপ্লিকেশন যেন আসে। খুব সোজা লাগবে যদি তোমরা কনসেপ্টটাকে ঠিকঠাক করে ক্লিয়ার করতে পারো। তো বেস থিওরেম আঁকতে গেলে, মানে বেস থিওরেম বোঝাতে গেলে ফার্স্টে আমি ওই একই টোটাল প্রবাবিলিটিটার যেটা আমরা ডিসকাস করেছি প্রথমে ঠিক সেমনি করেই ছবিটা আঁকি। সাপোজ একই কথা বলি, e1 e2 e3 e4 এরকম চারটে ডিসজয়েন্ট সাবসেট রয়েছে, মিউচুয়ালি এক্সক্লুসিভ এন্ড এক্সহস্টিভ। এটা মাথায় রাখবে। টোটাল প্রবাবিলিটিতে যা যা বলেছি এখানেও ঠিক একই সেম জিনিস বলতে যাচ্ছি। e1 e2 e3 e4 they are all mutually exclusive and exhaustive। তো এখানে একটা আমরা a নিয়েছিলাম, নিশ্চয়ই মনে পড়ছে। a একটা সেট নিয়েছিলাম বা a একটা ইভেন্ট নিয়েছিলাম যেটা e1 এর সঙ্গে অকার করছে, e2 e3 e4 সবার সঙ্গে অকার করছে। তো এই পোরশনটাকে আমরা কি বলেছিলাম? এই পোরশনটাকে আমরা বলেছিলাম p অফ, এটাকে a দিয়ে ডিফাইন করেছিলাম, আর টোটাল সেটটাকে আমরা বলেছিলাম s দিয়ে ডিফাইন করেছিলাম। এইটুকুকে বলেছিলাম আমরা p অফ a ইন্টারসেকশন e1, এটাকে বলেছিলাম p অফ a ইন্টারসেকশন e2, p of a intersection e3 and p of a intersection e4। আমি n এর ঝামেলায় আসছি না, জাস্ট 1 2 3 4 ডট ডট তোমরা n ভাবতে পারো। তো আগে 2 3 4 চারটে পাঁচটা দিয়ে বুঝলে তোমাদের n এরটা বুঝতে আরো সুবিধা হবে। তো বেস থিওরেম কি বলছে? বেস থিওরেম বলছে এই যে ইভেন্টটা আমরা নিচ্ছি, এইটুকু পোরশন আমরা নিচ্ছি, যদি আমরা e1 থেকে নিতাম, কি বলছি, এই a ইভেন্টটাকে নিচ্ছি e1 থেকে, মানে e1 অলরেডি হ্যাপেন, সেখান থেকে যদি আমি a কে নিতাম, কন্ডিশনাল প্রবাবিলিটি বুঝিয়েছিলাম কিভাবে লিখতাম সেক্ষেত্রে p অফ a আপন e1 এটা আমরা লিখতাম। এই এলিমেন্টটাকে আমরা যদি e1 থেকে নিতাম সেক্ষেত্রে আমরা লিখতাম p অফ a আপন e1। ঠিক তেমনি যদি আমরা উল্টো কেসটা করি, এরকম আমি a এর মধ্যে থেকে e1 কে চুজ করছি, কি লিখছি, এই a এর মধ্যে থেকে আমি e1 কে চুজ করছি, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, p অফ e1
আপন এ নিশ্চয়ই লেখা যায় পি অফ ইউ1 আপন এ। এইটার মিনিংটা কি তোমাদের বারবার বুঝতে হবে যে এই ইভেন্টটা অকার করছে, সেই এই ইভেন্ট অকার করছে, সেইখান থেকে আমরা ইউ1 এর এলিমেন্ট গুলো নিলাম যেটা কিনা এর মধ্যে রয়েছে। তো বেস থিওরেম মানে অ্যাকচুয়ালি বেস থিওরেম কি সেটা বলছি। তো ইউ1 আপন এ বলতে কি বোঝায়? কন্ডিশনাল প্রবাবিলিটি যা যা পড়েছো সেটা লিখি, ইউ1 ইন্টারসেকশন এ বাই পি অফ এ, এটা আমরা লিখতে পারি। বেশ, তাহলে পারি যখন লিখলাম, এই মাত্র টোটাল প্রবাবিলিটি থেকে তোমরা কি শিখলে? পি অফ এ কে কিভাবে এক্সপ্রেস করা শিখেছো। যখন আমাদের কাছে পি অফ ইউ1 পি অফ ই2 এই মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টগুলোর ই1 ই2 ই3 ই4 এই মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টগুলোর প্রবাবিলিটি যখন দেওয়া থাকবে তখন আমরা পি অফ এ কে কিভাবে এক্সপ্রেস করতে পারবো? পি অফ ই1 ইনটু পি অফ এ আপন ই1 প্লাস পি অফ ই2 ইনটু পি অফ এ আপন ই2 প্লাস, এটা তো আর নিশ্চয়ই তোমাদের প্রুফ করার দরকার নেই কারণ 5 মিনিট আগেই করেছি। ঠিক এটা লিখতে পারবো। হ্যাঁ স্যার পারবেন, কারণ এই মাত্রই আপনি প্রুফ করে দিয়েছেন, প্রুফ করার আর দরকার নেই। পি অফ এ এটা লিখতে পারবো। এইবার একটু ভালো করে বোঝো, E1 আপন E1 ইন্টারসেকশন এ, এই E1 ইন্টারসেকশন এ কে আমি কিভাবে লিখতে পারবো বলো? P অফ E1 ইন্টারসেকশন এ কে আমি কিভাবে লিখতে পারবো? P অফ E1 ইন্টারসেকশন এ কে আমরা কিভাবে লিখতে পারবো? এই তো স্যার আপনি এরকম লিখতে পারবেন কারণ P অফ E1 ইনটু P অফ A আপন E1 এটা লিখতে পারবো আমরা। তাহলে বেস থিওরেম কি বলছে? বেস থিওরেম বলছে এই আমরা যেটা কন্ডিশনাল প্রবাবিলিটিকে কাজে লাগিয়েছি সেটাকে আমরা এখানে বসিয়ে দেবো, যে থিওরেমটা হচ্ছে পাবো সেটাই হচ্ছে বেস থিওরেম। তার মানে দেখো P অফ E1 ইন্টারসেকশন A এর জায়গায় উপরে আমরা কি বসিয়ে দিতে পারি? E1 ইন্টারসেকশন A এর জায়গায় আমরা কি বসিয়ে দিতে পারি? এটা P অফ E1 ইনটু P অফ A আপন E1 বসিয়ে দিতে পারি বাই কি ছিল? P অফ A, তাহলে P অফ A মানে হচ্ছে এটা। আচ্ছা এই এক্সপ্রেশনটাকে আমি তলায় লিখে দিতে পারি। তো এটাকে যদি আমি সামেশন ফর্মে লিখি তোমাদের নিশ্চয়ই অসুবিধা হবে না, আর যদি অসুবিধা হয়েই থাকে তাহলে এটাকে কপি পেস্ট করে এখানে লিখে দাও না, তাহলেই তো হয়ে যাবে। এটাকে যদি সামেশন ফর্মে আমরা যদি লিখি কিরকম ভাবে লিখতে পারতাম বলো? এই যে P অফ A কে আমরা যদি সামেশন ফর্মে লিখতে পারতাম, কিভাবে লিখতে পারতাম? সামেশন অফ P অফ EI ইনটু P অফ A আপন EI। এখানে I এর ভ্যালু কত থেকে কত হয়ে গেছে? 1 2 3 4, I এর ভ্যালু 1 2 4। তার মানে এই জায়গাটাকে আমি লিখতেই পারি সামেশন অফ PI ইনটু P অফ A আপন EI where I is equal to 1 to 4। তার মানে তলায় এই P অফ A টা বসিয়ে দিলেই হয়ে যাবে। তো দিস ইজ বেস থিওরেম। তো বেস থিওরেম আমরা শিখবো কেন? তার নিশ্চয়ই এটার অ্যাপ্লিকেশনটা যখনই আমরা করব, এক্ষুনি করব, তখনই বুঝতে পারবে যে বেস থিওরেম মানে কত সহজে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে কারুর মনে হয় যে স্যার এক কাজ করুন না, আপনি E1 আপন A বার করেছেন, তাহলে E2 আপন A বার করে দিন, তাহলে হ্যাঁ অসুবিধা নেই। P অফ
E2 upon A। আচ্ছা বাবু বলো E2 upon A বলতে কি বোঝায়? A এই A এর এলিমেন্ট থেকে কোন পোরশনটুকু তুমি নেবে? E2 এর পোরশনটুকু নেবে। তাহলে আমি বলতে পারি P of E2 upon A মানে A অলরেডি অকার, এর মধ্যে থেকে তুমি E2 এর এলিমেন্ট গুলোকে নেবে। তার মানে এই A এর মধ্যে থেকে কোনটুকুকে নেবে? এই পোরশনটুকুকে তুমি নেবে। হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে P of E2 upon A বলতে কি বোঝাবে? এই পোরশনটুকুকে আমরা কি লিখতে পারবো? হ্যাঁ ঠিক ধরেছো, P of E2 intersection A by P of A। P of A। এবার স্যার কি করব? এবার আমি যা শিখেছি তাই করবে। E2 upon E2 intersection A কে কি ফর্মে লিখবে? এরকম P of E2 into P of A upon E2 by summation of, আর লিখছি না, লিখে দিন, P of EI into P of A upon EI। তো এখানে তোমাদের নিশ্চয়ই আর ওই কনফিউশনটা আসছে না যে আপনি P of E1 upon A আর P of A upon E1 বলতে কি বলছেন, আমাদের মাথার উপর দিয়ে আছে, এই কথাটা নিশ্চয়ই আর বলবে না, কারণ অলরেডি তোমরা বুঝে গেছো P of E1 upon A আরেকবার বলে দিই, আর P of A upon E1। বেশিবার বলছি বলে বিরক্ত নিশ্চয়ই হয়ো না, আমি যদি ধৈর্য রেখে বোঝাতে পারি তোমরাও ধৈর্য রেখে একটু শোনো। E1 upon A, E1 upon A বলতে বোঝাচ্ছে A অলরেডি হ্যাপেন, তার মানে A অলরেডি হ্যাপেন, সেখান থেকে A কে নিয়েছি, সেটা মানে হচ্ছে এটা। আর P of A upon E1, A upon E1 মানে কি স্যার? এই যে এইটা নিয়েছি, এখান থেকে এইটা নেওয়া, তাহলে একটা হলো কি P of E1 upon A বলতে বোঝায় কি বোঝায়? এইটুকু পোরশন নেওয়া কোথা থেকে? এইটা থেকে। আর P of A upon E2 বলতে বোঝায় এইটুকু পোরশন নেওয়া কার থেকে? E1 থেকে। ক্লিয়ার হয়েছে? আমরা অঙ্কে আসি, আরো পরিষ্কার হয়ে যাবে। বেস থিওরেম আশা করি শক্ত লাগবে না। তো এই এক্সাম্পলটা আমরা যদি করি একদম পরিষ্কার হয়ে যাবে। তাহলে পড়ো অঙ্কটা, an insurance company insured 2000 স্কুটার ড্রাইভার, 4000 কার ড্রাইভার আর 6000 ট্রাক ড্রাইভার। তো ধরে নাও এটা হচ্ছে ইউনিভার্সাল সেটটা। তাহলে এখানে তিনটে ড্রাইভার রয়েছে, স্কুটার ড্রাইভার, কার ড্রাইভার, ট্রাক ড্রাইভার। তাহলে আমি তিনটে সেট করে নিলাম, E1 E2 E3। এবার দেখো বলছে an accident involve the probability of an accident involving a scooter driver, car driver and a truck driver বলে দিয়েছে 0.01 0.03 0.15। একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে মানে একটা ইভেন্ট হচ্ছে, সেই ইভেন্টটাকে আমরা কি দিয়ে ডিনোট করছি? অ্যাক্সিডেন্ট। মানে এই যে এই ইভেন্টটা ছিল, এই ইভেন্টটাকে, এই ইভেন্টটা ছিল অ্যাক্সিডেন্ট। এখানে যে এই ইভেন্টটা আমরা জেনে এসেছি বেস থিওরেমে, সেই এটাকে ইভেন্টটা কি? একটা অ্যাক্সিডেন্ট। তো তোমার কাছে কি কি ইনফরমেশন দেওয়া আছে? বলে দিয়েছে the probability of an accident involving a scooter driver। এটার মানেটা কি? the probability of an accident involving a scooter driver, তার মানে কি বোঝাচ্ছে? যে তোমার কাছে নোন কোনটা? স্কুটার ড্রাইভারটা নোন। তোমার কাছে কি নোন? স্কুটার ড্রাইভার নোন। সেখান থেকে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবাবিলিটি, মানে তুমি জানো সেটা স্কুটার ড্রাইভার, তাহলে জানো যেটা স্কুটার ড্রাইভার। E1 কে আমরা স্কুটার ড্রাইভার দিয়ে যদি ডিফাইন করি, তাহলে জানো স্কুটার ড্রাইভার, সেই স্কুটার ড্রাইভার থেকে কি হচ্ছে? অ্যাক্সিডেন্ট হচ্ছে। সেটা কি দেওয়া আছে? 0.01। এইটা যদি ধরে ফেলো বেস থিওরেমে 3 মিনিটও লাগবে না, 100% বলছি যে এইটা যদি তুমি বুঝে ফেলো তোমার বেস থিওরেম করতে 3 মিনিট লাগবে না, শুধু জাস্ট ক্যালকুলেশন। P of A upon E2, এইটা যদি স্কুটার হয়, আচ্ছা তারপর কি? এটা হচ্ছে কার ড্রাইভার,
কি বলছে দ্য প্রবাবিলিটি অফ অ্যান অ্যাক্সিডেন্ট ইনভলভিং এ কার ড্রাইভার। তার মানে কার ড্রাইভার তুমি জানো, মানে এই যে এই E2 টা হচ্ছে কার ড্রাইভার, এই E1 টা হচ্ছে ছিল স্কুটার, E2 টা হচ্ছে কার ড্রাইভার। তার মানে এইটা কার ড্রাইভার, কার ড্রাইভার কে E2 দিয়ে ডিফাইন করছি, সেখান থেকে অ্যাক্সিডেন্ট হচ্ছে P of A upon E2, মানে E2 অলরেডি হ্যাপেন, E2 অলরেডি হ্যাপেন মানে কার ড্রাইভার অলরেডি হ্যাপেন, কার ড্রাইভারকে তুমি চুজ করেছো, সেখান থেকে কি নিচ্ছি, তার অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবাবিলিটি P of A upon E2 is equal to কত 0.03। সিমিলারলি P of A upon E3 আর বলছি না, এটা কি দেওয়া আছে 0.15। আচ্ছা P of E1 বার করে দিতে হবে আমাদের। P of E1 কি করে বার করব, স্কুটার ড্রাইভার কত 2000 বাই টোটাল, মানে নাম্বার অফ এলিমেন্ট E1 কত 2000 আর টোটাল এলিমেন্টটা কত 2000 প্লাস 4000 প্লাস 6000 কত হয় যোগ করে 12000। 1/6 P of E2 কত, P of E2 হচ্ছে 4000 বাই 12000 মানে 1/3 P of E3। অনেকে অঙ্কটা দেখি খাতায় করেও ফেললো বলার আগে, কি ঠিক বললাম তো, একটু চ্যাটে লেখো 1/2 একটু লেখো, কে কে করে ফেললো একটু লেখো। তো কি বার করতে হবে, বলছে one of insured person meets with an accident, what is the probability that it is a scooter driver। তার মানে এইবার বলছে অ্যাক্সিডেন্ট হয়েছে তুমি জানো, অ্যাক্সিডেন্ট হয়েছে তুমি জানো, সেই অ্যাক্সিডেন্ট হওয়ার জায়গা থেকে স্কুটার দিয়ে হচ্ছে সেটা বার করো। তার মানে এখন তোমার কাছে কি কোনটা বার করতে বলছে, কার প্রবাবিলিটিটা, স্কুটার ড্রাইভার, স্কুটার ড্রাইভারটা কোনটা ধরেছিলাম এইটা। তার মানে এই যে পোরশনটা স্কুটার ড্রাইভার, যে পোরশনটা হচ্ছে এটা স্কুটার ড্রাইভার, মানে স্কুটার ড্রাইভারে ছিল পুরোটা, কিন্তু আমার কি বলছে one of insured person meet with an accident, what is the probability that it is a scooter driver। তার মানে meet with an accident, this is known, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এটা তোমার কাছে known। তার মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে known মানে হচ্ছে এই পুরোটা, এই পুরোটা থেকে কোনটা বার করতে বলেছে, স্কুটার ড্রাইভার। তাহলে স্কুটার ড্রাইভার ছিল পুরো এই পোরশনটা, তাহলে এই পোরশনটার আর এইটার মধ্যে কমন পোরশন হচ্ছে এইটা, তাহলে আমাকে বার করতে হবে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এটা তোমার কাছে known, সেই অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর কি স্কুটার থেকে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবাবিলিটিটা। তার মানে P of, কি ক্লিয়ার তো, P of কি বললাম, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তোমার কাছে known, তার মানে যেটা known অলরেডি হ্যাপেন সেটা তলায়, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে known, সেইখান থেকে স্কুটার থেকে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবাবিলিটি, তার মানে P of E1 upon A। তাহলে এই প্রবাবিলিটি বেস থিওরেম অ্যাপ্লাই করব আমরা, কি কি P of E1 into P of E1 upon A বাই বেস থিওরেমে কি ছিল, এটা তো আর প্রুফ করছি না, প্লাস P of E2 into P of E2 upon A সরি এই জায়গাটা একটু গন্ডগোল হলো, P of E1 upon A কি হবে, P of E1 into P of A upon E1, তাই না, গন্ডগোল হয়ে গেছিল, দেখে নাও P of E1 into P of A upon E1 plus P of E2 into P of A upon E2 plus P of E3 into P of A upon E3।
তাহলে তোমাদের নিশ্চয়ই বেস থিওরেমে এই যে প্রুফটা করে দিয়েছিলাম সেটা তো তোমাদের এক্ষুনি মাথায় ঢুকে গেছে। আমি আর বেশি এটা আবার প্রুফটা কিভাবে এলো, মানে এটা বাই এটা করে কিভাবে এলো আমি আর অত ডিটেলসে বোঝাচ্ছি না, কারণ তোমরা অলরেডি এর আগেই 5 মিনিট আগেই বলে দিয়েছি কিভাবে এসছে। তো পি অফ E1 আপন এ, পি অফ E1 আপন এ বলতে কি বোঝায়, এ অলরেডি হ্যাপেন, সেখান থেকে E1 কে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এই পোরশনটা বাই কি ছিল টোটালটা, তো এইটাকে বেস থিওরেম দিয়ে আমি আর ওই প্রুফটা করছি না কিভাবে এলো পি অফ E1 আপন এ, এই যে এই প্রুফটা করছি না, এটা তোমরা ডাইরেক্ট বাই বেস থিওরেম লিখে দিতে পারবে অবশ্যই। এবার পি অফ E1 কত 1/6 ইনটু কত পি অফ এ আপন E1, পি অফ এ আপন E1 মানে কত 0.01 বাই একই রকম 1/6 ইনটু 0.01 প্লাস পি অফ E2 কত 1/3 ইনটু পি অফ এ আপন E2, 0.03 প্লাস 1/2 ইনটু পি অফ এ আপন E3 কত 0.15। ক্যালকুলেশন নিজেরা করবে। এইবার এটাকে ফলো করে তোমরা আরো অঙ্ক করো, আমি পরের ভিডিওতে আরো ডিফারেন্ট টাইপসের অঙ্ক বেস থিওরেমের আরো অনেক অঙ্ক করাবো। তো আজকের মতো তোমাদের বেস থিওরেমের প্রুফ, বেস থিওরেমের অ্যাপ্লিকেশন, টোটাল প্রবাবিলিটি, থিওরেম অফ টোটাল প্রবাবিলিটি এটাও বোঝালাম, কন্ডিশনাল প্রবাবিলিটি বোঝালাম। আশা করি পুরো জিনিসটা বুঝলে তোমাদের কাছে এই পুরো প্রবাবিলিটি, কন্ডিশনাল প্রবাবিলিটির উপর যে কনসেপচুয়াল যে পুরো কনসেপ্টটা আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের মতো এখানেই আমার ক্লাস শেষ করছি। ভালো লাগলে, বুঝতে পারলে একটা লাইক আশা করছি, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর আজকের মতো এখানেই ক্লাস শেষ। কন্ডিশনাল প্রবাবিলিটি বেস থিওরেমে নেক্সট অঙ্ক নেক্সট ক্লাসে আমরা করব, আবার দেখা হবে। ঠিক আছে, আজ এই অবধি।